ডিয়ার স্টুডেন্টস, আশা করছি ভালো আছো। ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আজকেও প্রিপারেশন নিয়ে ক্লাস নিব এবং তোমরা জানো যে গতদিন ক্লাসে প্রিপারেশনের বেসিক রুলসগুলো দেখিয়েছিলাম। আজকে আমরা জেনারেল প্র্যাকটিসগুলো করব, অর্থাৎ বোর্ডের স্ট্যান্ডার্ড কিভাবে প্র্যাকটিস আসে সেভাবে প্র্যাকটিস করব। তো একটু পিছনের ক্লাসে ব্যাক না করলেই না, সেটা হচ্ছে দেখো যে প্রিপারেশন ডেভেলপ করার জন্য প্রথমে যে বেসিক রুলসগুলো শিখতে হবে তা তো বিকল্প নাই। পাশাপাশি প্রিপারেশন শেখার অন্যতম শর্ত হচ্ছে তুমি কতটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন জানো। অর্থাৎ গতদিন আমি যে 250টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের লিস্ট দিয়েছিলাম সেগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, ধারাবাহিকভাবে মুখস্থ করতে হবে এ থেকে জেড পর্যন্ত। কিভাবে? যেমন দেখো যে প্রথম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনটা কি ছিল? অ্যাবাইড বাই, অর্থাৎ অ্যাবাইড শব্দের সাথে বাই হবে। এখন এই অ্যাবাইড বাই শব্দের বাংলা অর্থ কি এটা না জানলেও চলবে। তুমি যদি সরাসরি মুখস্থ করো যে অ্যাবাইড বাই অর্থাৎ অ্যাবাইড থাকলে আমি সবসময় বাই বসাবো। কোনো প্যাসেজে শূন্যস্থানে যদি আমার শূন্যস্থানের আগের শব্দটা অ্যাবাইড থাকে তাহলে আমি পরের শব্দটা বাই বসাবো। এইভাবে মুখস্থ করলে আমার মনে হয় তুমি প্রিপারেশন সবগুলোই করতে পারবে। সবগুলি কেন বললাম? কারণ 10টা যে প্রিপারেশন আসে তার মধ্যে প্রায় 6 থেকে 7টাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থাকে। তাই বারবার বলা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন মুখস্থ করার কোনো বিকল্প নাই। তো বেসিক রুলস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন এবং প্র্যাকটিস। আজকে আমি তোমাদের 5টা প্যাসেজ প্র্যাকটিস করাবো। 5টা প্যাসেজে শূন্যস্থান 10টা করে 50টা থাকবে এবং 50টার মধ্যে দেখবে যে 30 থেকে 35টা বা 40টার মতোই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। তাই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এটা তো জানোই। আর প্র্যাকটিস করতে হলে কি করতে হবে? এখন আমার ক্লাসটা বুঝতে হলে খাতা কলম নিয়ে প্রস্তুত হতে হবে। সবাই প্রস্তুত তো? তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। প্যাসেজ সলভের ক্ষেত্রে দেখো 3 ওয়েজ টু ইউজ প্রিপারেশন, অর্থাৎ এই 3টা ওয়ে তুমি ভালোভাবে মনে রাখবে। নাম্বার 1 দেখো মিনিং বেসড। মিনিং বেসড বলতে বোঝাচ্ছে অর্থাৎ আমরা যে সাধারণ বেসিক রুলগুলো শিখেছিলাম সেগুলো, যেমন উপরে বোঝাতে অন, ভিতরে বোঝাতে ইন, নিচে বোঝাতে আন্ডার বা বিলো, বা উপর দিয়ে গেলে ওভার হয়, এই বিষয়গুলো হচ্ছে মিনিং বেস। এরপর নাম্বার 2 দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে ওই যে নির্দিষ্ট যে প্রিপারেশন গুলো আমি তোমাদের দেখালাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গুলো 250 প্রিপারেশন, সেগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। এবং এগুলো কিন্তু সরাসরি মুখস্থ করতে হয়, বারবার বলা হচ্ছে, অর্থ সহ করতে পারো। নাম্বার 3 দেখো ফ্রেজ বেস। কিছু ইডিয়ম ফ্রেজ মুখস্থ রাখতে হয় যেগুলো ভিতরে প্রিপারেশন ব্যবহার আগে থেকে করা থাকে, কোনো কোনো শব্দের আগে বা পরে বা একাধিক শব্দের সাথে, এগুলো হচ্ছে ফ্রেজ বেস। এই 3টি বিষয় মাথায় রেখে কিন্তু তুমি যে কোনো করতে পারবে। চলো দেখি একটা করা যায় কিনা একটা প্যাসেজ। হচ্ছে প্র্যাকটিস 1, আমরা এটা সলভ করবো আজকে। প্রথমে প্যাসেজটা এ টু জেড পড়ে নেবে, খাতায় এ থেকে জে পর্যন্ত নাম্বার দিয়ে নেবে, সিরিয়ালি 10টা। এবং প্রশ্নটা দেখো কি হয়ে এসছে। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপারেশন, অর্থাৎ প্যাসেজটি পড়ো এবং সুইটেবল উপযুক্ত প্রিপারেশন গুলো ব্যবহার করো। প্যারেন্টস হ্যাভ ডিজায়ার, পিতামাতারা আশা পাওয়া প্রত্যাশা করে কি? ফর, ফর ডিজায়ার পর সাধারণত ফর হয়, কোনো কিছুর জন্য প্রত্যাশা। পিতা মাতারা প্রত্যাশা করে কিসের জন্য? ব্রাইট ফিউচার, উজ্জ্বল ভবিষ্যৎ। কার উজ্জ্বল ভবিষ্যৎ? অফ দেয়ার চিলড্রেন, তাদের সন্তানদের। যদি কোনো বাক্যে এর ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমরা অব্যবহার করব। তাদের সন্তানদের, এখানে এর অর্থে অব্যবহার করেছি। ডিজায়ার পর সাধারণত ফরই হয়, এটা কিন্তু একটা প্রিপারেশন। আগে বলেছি যে প্রায় 6 থেকে 7টা প্রিপারেশন হবে। অফ ছাড়া এখানে অল্টারনেটিভ ফরও দিতে পারো, ব্রাইট ফিউচার ফর দেয়ার চিলড্রেন, তাদের সন্তানদের জন্য। তবে এখানে অফটাই বেশি ভালো হয়। দে আর রেডি টু ডু, টু ব্যবহৃত হবে। দে আর রেডি টু ডু, প্যারেন্টস অর্থাৎ পিতামাতারা সর্বদাই প্রস্তুত থাকে টু ডু, করার জন্য, এনিথিং হুইচ মে বি কনজেনিয়াল। কনজেনিয়াল পরে সাধারণত টু বসে।
কনজুগাল টু, অর্থাৎ যেটা তাদের জন্য, তাদের সন্তানের জন্য ভালো। দ্য সাকসেস অফ দেয়ার চিলড্রেন, যেটা ভালো প্যারেন্টস। রেডির পরে আমরা কিন্তু টু বসিয়েছি, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশন, রেডি টু অলওয়েজ, অর্থাৎ রেডি টু সবসময় মুখস্থ, রেডি টু। কনজুগাল পরেও কিন্তু টু বসে, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, মনে রাখবে। তবে একটা জিনিস খেয়াল রাখো যে বেস ফর্ম ভার্বের পূর্বে সাধারণত টু বসে বেশিরভাগ ক্ষেত্রেই। দেখো ডু হচ্ছে এখানে বেস ফর্ম ভার্ব, যার পূর্বে আমরা টু ব্যবহার করেছি। পরবর্তীতে আমরা এরকম পাবো, তখনও দেখবো আমরা বেস ফর্মের পরে সাধারণত ধরো 100-র মধ্যে 90 ভাগই টু হয়। পরটা দেখো ডি, এভরি সাকসেস ড্যাশ দেয়ার চিলড্রেন, তাদের সন্তানের প্রতি সফলতা। এর অর্থে আমরা কিন্তু অফ ব্যবহার করবো, আগেই বলেছি। এভরি সাকসেস অফ দেয়ার চিলড্রেন, তাদের সন্তানের প্রতিটি সফলতার, এর জন্য অফ হয়েছে। মেক্স দেম, সন্তানের প্রতিটি সফল তাদেরকে করে, তাদের মনে হচ্ছে পিতা মাতাদের কি করে, হ্যাপি করে। অ্যান্ড দে বিকাম এ স্যাঙ্গুইন, স্যাঙ্গুইনের পরে অফ হয়, স্যাঙ্গুইনের পর সাধারণত সবসময় অফ হয়, আশাবাদী বা নিশ্চিত। কিসে? ব্রাইট ফিউচার, উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাবা মা সবসময় আশাবাদী থাকে। বাট হোয়েন দ্য চিলড্রেন ডু নট পে হিট, কিন্তু যখন, এখানে আমরা কিন্তু শূন্যস্থান বসাবো টু, পে হিট টু, কর্ণপাত না করে বা গুরুত্ব না দেয়, যখন কোন সন্তান তাদের বাবা মাদের গুরুত্ব দেয় না, দ্য সাজেশন, তাদের সাজেশন এর, অর্থাৎ অফ বসাবো, অফ দ্য প্যারেন্টস, অর্থাৎ বাবা মাদের সাজেশন গুরুত্ব দেয় না বা অবজ্ঞা করে। অ্যান্ড ফেল টু মুভ ফরওয়ার্ড, এখানে আমরা টু দিব, আমাদের উত্তরটা টু হবে, ফেল টু মুভ ফরওয়ার্ড। ফেলের পর সাধারণত টু হয়। আর আরেকটা হচ্ছে নাম্বার জে, এটা করতে পারবে না, দেখো তো, এটা হবে ইন। এই হচ্ছে প্র্যাকটিস টু। কোশ্চেনের প্যাটার্নটা তোমাদের এরকম থাকবে, দেখো আমি বলছি, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন, টেক্সটটি পড়ো এবং যথাযথ প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। প্রথম থেকে তুমি কিন্তু শেষ পর্যন্ত একটা পড়ে নিবে, এ থেকে যে পর্যন্ত সিরিয়াল দিয়ে নিবে, তারপর উত্তরগুলো লিখবে। এবং উত্তরগুলো লিখতে গিয়ে কিন্তু রুল, অ্যাপ্রোপ্রিয়েশন এগুলো খেয়াল রেখে করবে, তাহলে মনে হয় 10টাই হবে। চলো শুরু করা যাক। দেখতেই পাচ্ছ প্যারেজটা কিন্তু ফ্লোয়ার সম্পর্কে আমরা করি। প্রথম লাইন, ফ্লাওয়ার্স আর দ্য এক্সিলেন্ট গিফট অফ নেচার, ফুল হচ্ছে প্রকৃতির অন্যতম সুন্দর একটি উপহার। দে হ্যাভ বিন এক্সিস্টিং, দে বলতে কাকে বলছে? ফুলগুলোকে বলছে। অর্থাৎ এই ফুলগুলো হ্যাভ বিন এক্সিস্টিং ইন দ্য ড্যাশ আর্থ, কি হবে এখানে বলো? অন, অর্থাৎ দে হ্যাভ বিন এক্সিস্টিং অন আর্থ, তারা পৃথিবীতে বিরাজ করছে। এক্সিস্টিং অন কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েশন, খেয়াল রাখতে হবে, এখানে বোঝানোর কোনো কৌশল নেই, এক্সিস্টিং এর সাথে অনই হবে। এই ফুলগুলো পৃথিবীতে বিরাজ করে ইন দ্য ড্যাশ প্রিহিস্টোরিক টাইম, সেই প্রাগৈতিক সময় থেকে। এখানে থেকের জন্য তোমাকে ব্যবহার করতে হবে, ভেবে দেখো কি হবে। থেকের জন্য সাধারণত দুইটা উত্তর থাকে, একটা হচ্ছে সিন্স, আর একটা হচ্ছে ফ্রম। আমরা এখানে উত্তর বসাবো সিন্স। কেন ফ্রম নিলাম না বলো তো? ফ্রম থাকলে তারপর সাধারণত একটা স্থানের নাম থাকে, এখানে প্রিহিস্টোরিক কোনো কিন্তু স্থানের নাম না, তাই আমরা এখানে সিন্স বসালাম। কিন্তু সময়ের কথা উল্লেখ থাকলে আমরা সিন্স বসাবো, অর্থাৎ জায়গা থাকলে ফ্রম আর সময় থাকলে সিন্স, এটা একটু খেয়াল রেখে করবে। এরপর দেখো সিন্স দেন, তারপর থেকে, সেই ঐতিহাসিক সময় থেকে, দে হ্যাভ বিন ট্রিটেড অ্যাজ, তারপর থেকেই এই ফুলকে বিবেচনা করা হচ্ছে ট্রিটেড অ্যাজ। অনেকে হয়তো ভাবছো অ্যাজ কি প্রিপোজিশন? হ্যাঁ, অ্যাজ কিন্তু প্রিপোজিশন, এগুলোকে বলা হয় ডিসগ্রেস প্রিপোজিশন।
এই ধরনের বেশ কিছু প্রিপোজিশন আছে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথে অনেক সময় হয়তো তুমি মুখস্থ করে ফেলেছো, হয়তো নিজেই জানো না। তো শর্টকাটে এটুকু বলি, ট্রিটেড পরে সাধারণত অলওয়েজ অ্যাজ হয়, এটা খেয়াল রাখবে, মুখস্থ করে ফেলতে পারো। ট্রিটেড অ্যাজ, যার অর্থটা হচ্ছে লাইকের মতো। এই জায়গায় যদি অ্যাজ না বসিয়ে আমি লাইক বসাতাম তাহলে কিন্তু উত্তরটা হতো, তবে ট্রিটের সাথে অ্যাজ বসানোই ভালো। তো এই ফুলগুলোকে বিবেচনা করা হচ্ছে কি হিসাবে? অ্যাজ আ সিম্বল অফ বিউটি, সৌন্দর্যের প্রতীক হিসাবে। ইট ইজ অ্যান আনডিনাবল ফ্যাক্ট, এটা অস্বীকার করার মতো ব্যাপার নয় যে ফ্লাওয়ার্স আর ইউজড, ফুলগুলো ব্যবহৃত হচ্ছে ইন, এখানে ইন দিতে হবে, ইন ভেরিয়াস স্পেয়ার্স অফ লাইফ, জীবনের বিভিন্ন ক্ষেত্রে, এখানে অফ দিতে হবে। তো দেখো ইউজড এর পরে কেন ইন হলো? জীবনের বিভিন্ন ক্ষেত্রে এর বা এর বোঝাতে সপ্তমী বিভক্তি যেটাকে বলা হচ্ছে, তে সপ্তমী বিভক্তি, এবং এই ক্ষেত্রে সাধারণত আমরা বাংলা যেটাকে ইন বসাবো, যেমন মাঠে, ইন দ্য ফিল্ড। আচ্ছা, জাস্ট লাইক জীবনের বিভিন্ন ক্ষেত্রে, ইন দি স্পেয়ার্স এর পর অলওয়েজ অফ বসে, স্পেয়ার্স অফ লাইফ, আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে। পরের সেন্টেন্সে দেখো, ইট ইজ ইউজড, এই ফুলগুলো ব্যবহৃত হচ্ছে মোস্টলি ড্যাশ ডেকোরেশন, কি হবে? ইন ডেকোরেশন, সাজানোতে বা সাজানোর ক্ষেত্রে আমরা ইন বসাচ্ছি কিন্তু। হ্যাঁ, পরে দেখো পিপল ফ্রম হবে, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ ইউজ ফ্লাওয়ার্স, জীবনের বিভিন্ন স্তরের মানুষ বা সর্বস্তরের মানুষ। কিন্তু ফ্রেজের ক্ষেত্রে আমরা কোনো অন্য প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না। ইউজ ফ্লাওয়ার্স, এই ফুল ব্যবহার করে ইউজুয়ালি অন ন্যাশনাল অকেশন, দেখতে পাচ্ছ, অ্যান্ড ইন ওয়েডিং, এবং বিয়ে বাড়িতে বা বিয়ে অনুষ্ঠানে এ বসতে, এখানে এ বোঝাতে ইন বসল। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করো, সপ্তমী বিভক্তি তে এরকম অর্থে কিন্তু আমরা সবসময় অলরেডি এখানে 3টা প্রিপোজিশন বসে গেছে, আমরা 3টা প্রিপোজিশন এখানে বসিয়েছি সপ্তমী বিভক্তির ক্ষেত্রে ইন বসে। লাস্ট সেন্টেন্স দেখো, এভরিওয়ান প্রেফার্স ফ্লাওয়ার্স, প্রত্যেকেই ফুলগুলো পছন্দ করে, ফর এক্সপ্রেসিং দেয়ার লাভ অ্যান্ড ডিভোশন, তাদের ভালোবাসা এবং অনুরাগ প্রকাশ করার জন্য। ভালোবাসা অনুরাগ প্রকাশের ক্ষেত্রে মানুষ কিন্তু ফুলটাকে বেশি পছন্দ করে, এই জন্য আমরা ফর ব্যবহার করেছি। এই হচ্ছে প্র্যাকটিস 3, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। নিচের টেক্সটটি পড়ে সঠিক প্রিপোজিশন গুলো দিয়ে পূরণ করো শূন্যস্থান। দ্য সায়েন্স ফেয়ার হেল্ড ইন আওয়ার কলেজ পাভড আ নিউ ওয়ে ফর আস টু গ্যাদার প্র্যাকটিক্যাল নলেজ। এখানে আমরা উত্তরটা ইন বসাবো। বাংলা অর্থ দাঁড়ালো যে একটা বিজ্ঞান মেলা আমাদের কলেজে অনুষ্ঠিত হয়েছিল, পাভড এ নিউ ওয়ে, একটা নতুন একটি রাস্তা তৈরি করার জন্য। সেটা কিসের রাস্তা? প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, একটা বাস্তব অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করে। এখানে উত্তরটা আমাদের ইন হলো, হেল্ড ইন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। মেনি অফ আস আওয়ার ফ্রেন্ড টুক পার্ট ইন দ্য ফেয়ার, আমাদের অনেক বন্ধুরা এখানে অংশগ্রহণ করেছিল। পার্ট ইন, টুক পার্ট ইন বা টেক পার্ট ইন, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ সবসময় টুক পার্ট বা টেক পার্টের পরে ইন বসে। টেক পার্ট ইন দ্য ফেয়ার, মেলা আমাদের অনেক বন্ধু অংশগ্রহণ করেছিল, উইথ দেয়ার প্রজেক্ট, তাদের বিভিন্ন রকমের আবিষ্কার নিয়ে, সাথে নিয়ে। এক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব, অ্যাপ্রিবিউশন নয়, এগুলো অর্থের সাথে হয়েছে কিন্তু উইথ দেয়ার, তাদের প্রজেক্ট সাথে নিয়ে।
এটা কিন্তু মিনিং অনুযায়ী হয়েছে। তারপর দেখো উই শুড জেনুইন ইন্টারেস্ট, আমরা সবাই একটা দারুণ বা একেবারে নিবিড় একটি আগ্রহ দেখিয়েছিলাম ইন দেম। ইন্টারেস্টের পরে ইন হয়, এটাও কিন্তু একটা অ্যাপ্রিভিয়েশন। আমরা ওই প্রজেক্টের প্রতি একটি প্রচন্ড আগ্রহ দেখিয়েছিলাম ইন্টারেস্ট ইন। মোস্ট অফ দ্য প্রজেক্ট, বিশেষ কিছু তৈরি করার জন্য মেড ইন বলা হয়, সেক্ষেত্রে আমরা মেড ইউজ করবো কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট পরে আমরা এর সময় বসাবো উইথ। কনসিস্টেন্ট উইথ এর বাংলা অর্থ হচ্ছে সংগতিপূর্ণ। ওই মেলায় যে আবিষ্কারগুলো এসেছে সেগুলো ছিল সংগতিপূর্ণ। দ্য প্রিভেইলিং ওয়ার্ল্ড সিচুয়েশন, বর্তমান পৃথিবীর সিচুয়েশন অনুযায়ী বা অবস্থা অনুযায়ী, অর্থাৎ বর্তমান পৃথিবীর সিচুয়েশন অনুযায়ী। এক্ষেত্রে আমরা কনসিস্টেন্ট উইথ ব্যবহার করেছি। পয়েন্টটা দেখো, দে ওয়ার ইন্টারেস্টেড, দে ওয়ার ইন্টেন্টেড, অর্থাৎ প্রজেক্টগুলোর কথা বলা হচ্ছে। দে বলতে যেই বিজ্ঞান মেলা যেগুলো শো করা হয়েছিল, দে ওয়ার ইন্টেন্ডেড। ইন্টেন্ডেড পরে যে প্রিপোজিশন বসাতে হবে সেটা হচ্ছে টু। ইন্টেন্ডেড টু, ইন্টেন্ডেড পরে কিন্তু সবসময় টুই হয়, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই প্রজেক্টগুলোর ইচ্ছা ছিল অ্যাকুয়েন্ট আস উইথ, এখানে একটা উইথ হবে, উইথ দ্য সলিউশন অফ সাম কমন প্রবলেম, কিছু কমন প্রবলেমের, সাধারণ প্রবলেমের সমস্যার সমাধান দেওয়া। এখানে অ্যাকুয়েন্টের পরে উইথ হয়েছে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা কিন্তু একটা কনফিউশনের ব্যাপার। দেখো যে অ্যাকুয়েন্টের পরে আস আছে, তারপরে আমরা উইথ ব্যবহার করলাম, অর্থাৎ মাঝখানে আস তারপর আমরা উইথ বসিয়েছি, এরকম হতে পারে, এটা খেয়াল রাখবে। যখন কোনো ভার্বের পর দুটো অবজেক্ট থাকে, এখানে কিন্তু অবজেক্ট দুইটা, একটা হচ্ছে আস, একটা হচ্ছে দ্য সলিউশন। যখন এরকম দুটো অবজেক্ট থাকে তখন প্রিপোজিশন গুলো মাঝখানে বসে, তখন সলিউশনের পরে অলওয়েজ কিন্তু অফ বসে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। We are facing, especially in regard to the environment we live, আমরা যে পরিবেশে বাস করছি এর উপর নির্ভর করেই বা তার আলোকে এই সমস্যাগুলো সমাধান দিচ্ছে। দেখতে পাচ্ছ প্রিপোজিশনের প্র্যাকটিস নাম্বার 4 নিয়ে এসেছি আমরা। চলো এটা আজকে করবো। কোশ্চেনটা একটু দেখি। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন, অর্থাৎ টেক্সট বা প্যাসেজটা তুমি পরিপূর্ণভাবে পড়ো এবং সমাধান করো। চলো দেখি যে প্রথম থেকে আমরা শুরু করে শেষ পর্যন্ত আগে একটু পড়ে নিই, বাংলাটা বোঝার চেষ্টা করি, তারপর আমরা প্যাসেজটা করব। এতে কিন্তু একটা প্রধান কাজ একটা স্টুডেন্টদের প্রথম থেকে শেষ পর্যন্ত প্যাসেজটা পড়া এবং প্যাসেজটা ভালো করে বোঝা। চলো আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাই। দ্য এনভায়রনমেন্ট প্লেস এ ভাইটাল রোল, পরিবেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে উত্তর হবে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের জীবনের এর অর্থে কিন্তু আমি এ অতে এখানে কিন্তু আমরা ইন বসাবো। ইন দ্য ফিল্ড, যেমন মাঠে ইন দ্য ফিল্ড, যেমন আমাদের জীবনের। এছাড়াও তুমি এখানে অ্যাজ ইউজুয়াল এটাই দেখবে, প্লেস এ ভাইটাল রোল ইন, সাধারণত এটাই বসানো হয়। এবার চলে আসো বি নম্বরে। বি নম্বর হচ্ছে ইন শর্ট, শর্টকাটে, এক কথা বলতে গেলে এক কথা, ইন শর্ট। শর্টের আগে সাধারণত ইন ব্যবহার করা হয়, এটা কিন্তু আমাকে মুখস্থ রাখতে হবে। হোয়াট উই হ্যাভ, আমাদের যা আছে, এখানে উত্তরটা হবে অ্যামাং। দুইয়ের মধ্যে বিটুইন, আর দুইয়ের বেশি বলে কিন্তু অ্যামাং ইউজ করলাম। অ্যামাং আস, ইনক্লুডিং পিপল, এখানে যে আমরা মানুষ বসবাস করছি, হাউজেস, এয়ার, পানি ইত্যাদি, এগুলোকে বোঝানোর জন্য আমরা অ্যামাং ব্যবহার করেছি। ইটস কল্ড এনভায়রনমেন্ট, এগুলি সবগুলো মিলে কিন্তু পরিবেশ, কিন্তু একটা পরিবেশের সংজ্ঞা দেওয়া হলো। দিস আর দ্য মেইন এলিমেন্টস, এই জিনিসগুলো যেমন মানুষ, বাতাস, পানি, দ্য মেইন এলিমেন্টস। 2 নম্বরে দেবো আমরা হচ্ছে, দেখো যে অফ আওয়ার এনভায়রনমেন্ট। এখানে অফটা কেন হচ্ছে, যে
এলিমেন্টস এর পর সাধারণত সবসময় অফই হয়। এলিমেন্টস অফ ব্যাপারটা মুখস্থ করতে হবে, ওটা অফ আওয়ার এনভায়রনমেন্ট। এরপরে এই নাম্বার এখানে দেবো হচ্ছে আমরা ফর এনশিওরিং সাউন্ড লাইফ, সুস্থ জীবন নিরাপত্তার জন্য। ফর মানে কিন্তু এখানে জন্য, এনশিওরিং সাউন্ড লাইফ সুস্থ জীবনের জন্য। দে ব্যালেন্স, তারা ব্যালেন্স রক্ষা করে, অর্থাৎ বাতাস পানি এগুলো ব্যালেন্স রক্ষা করে। এফ নাম্বার আমরা উত্তর দেব ইন দ্য ন্যাচারাল এলিমেন্টস, এই যে প্রাকৃতিক উপাদানগুলো এগুলো ব্যালেন্স করে, ইজ ভেরি সিগনিফিকেন্ট, এগুলো খুব গুরুত্বপূর্ণ এই অর্থে ব্যবহার করা হয়েছে। এগুলো কিন্তু একটার পর একটা ব্যালেন্স করে। সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে ফর ল্যাক অফ নলেজ, জ্ঞানের স্বল্পতার জন্য, জন্য যখনই বলেছি তখন খেয়াল রাখতে হবে ফর ল্যাক অফ নলেজ উই ডোন্ট রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ইট, এটার গুরুত্ব। যখন এর মতো উত্তর হয় তখন কিন্তু আমরা অফ ব্যবহার করব। এটা তো বারবার বলা হয়েছে, খেয়াল রাখবে। এলিমেন্টের পর যেমন অফ বসলো, ইম্পর্টেন্টের পরও কিন্তু অফ বসলো। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতি কি হচ্ছে, উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট, আমরা আমাদের পরিবেশকে সুন্দর করছি আননোয়িংলি। লিভিং ইন polluted environment is undoubtedly a matter of regret, অর্থাৎ ম্যাটার আবার সবসময় অফ হচ্ছে, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েশন। চলো আমরা এবার প্র্যাকটিস নাম্বার 5 করি প্রিপারেশনের। কারাপশন ইজ এ কার্স, দুর্নীতি হচ্ছে একটি অভিশাপ। আর নেশন একটি জাতির জন্য, তাহলে এক্ষেত্রে হবে জন্য অর্থে ফর দেব। ফর মানে হচ্ছে জন্য, অর্থাৎ কার্সের পর সবসময় ফর হয়। তাহলে দাঁড়ালো কি যে করাপশন একটা জাতির জন্য অভিশাপ। ইট ইজ আ গ্রেট হিন্ডারেন্স, এটা একটা বিশাল বাধা। দ্য ডেভেলপমেন্ট, কিসের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে। হিন্ডারেন্সের পরে অলওয়েজ কিন্তু টু বসে, হিন্ডারেন্স টু। সি নাম্বার দেখো, corrupted people, a nation will surely sink. সি নাম্বার দেখো, এর উত্তর হবে ফর corrupted people, দুর্নীতিবাজ মানুষদের জন্য। এ নেশন একটা জাতি, নিশ্চিতভাবে সিঙ্ক এর পরে অ্যাপ্রিপিয়েশন হবে সিঙ্ক ইনটু অবলিভিয়ন, একেবারে হারিয়ে যাওয়া, একেবারে নিঃশেষ হয়ে যাওয়া। এটা একটা ফ্রেজ, সিঙ্ক ইনটু অবলিভিয়ন, মুখস্থ করতে পারো, সিঙ্ক ইনটু অবলিভিয়ন। তাই দুর্নীতিবাজ মানুষদের জন্য একটা জাতি নিশ্চিতভাবে ডুবে যাবে বা হারিয়ে যাবে। Corrupted people are hated by all, দুর্নীতিবাজ মানুষরা সবার দ্বারা ঘৃণিত হয়। এরপর হচ্ছে the common people have no respect, সাধারণ মানুষের কোনো শ্রদ্ধা নেই। ড্যাশ দেম, তাদের জন্য, ফর দেম, জন্যের অর্থে আমরা ফর ইউজ করলাম। দে আর ডেভয়েড পরে অ্যাপ্রিপিয়েশন হয় সবসময় অফ। দে আর ডেভয়েড অফ অনেস্টি, তারা সততা বিবর্জিত মানুষ, তাদের কোনো সততার জ্ঞান নেই। দে স্টিক, তারা সবসময় লেগে থাকে টু ইভিল অ্যাক্টিভিটিস, তারা সবসময় মন্দ কাজের সাথে লেগে থাকে। দে ডোন্ট অ্যাভয়েড অ্যাভয়েডের পরে বাই হয়, এটা সবসময় জানো। এই ফাঁকে বলে নেই যে এর উত্তরটা কিন্তু অ্যাগেনস্ট হবে, তারা সামাজিক নিয়মকরণ মেনে চলে না। মোরালিটি ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট, নৈতিকতার জ্ঞান তাদের উপর কোনো কাজ করে না। ড্যাশ ইফেক্টের পরে অন ইউজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিপারেশনের ক্লাস এখানে শেষ হলো। এই দুটি ক্লাসে আমি চেষ্টা করেছি প্রিপারেশন ডেভেলপ কিভাবে করে সেটা বোঝানোর জন্য, অর্থাৎ বেসিক 10টা রুল আমি দেখিয়েছি, পাশাপাশি অ্যাপ্রিপিয়েশন গুলো বারবার মুখস্থ করতে বলেছি এবং প্র্যাকটিস দেখিয়েছি 5টা প্যাসেজ প্র্যাকটিস করলে কিন্তু তুমি মোটামুটি প্রিপারেশন সম্পর্কে একটা ভালো আইডিয়া নিতে পারবে।
এরপরে বোর্ডগুলো প্র্যাকটিস করতে হবে, সাম্প্রতিক সময়ের বোর্ডগুলো প্র্যাকটিস করবে এবং গভর্নমেন্ট কলেজগুলো সলভ করবে। এইভাবে যদি তুমি এগিয়ে যাও, আশা করছি প্রিপারেশন নিয়ে তোমার দুশ্চিন্তার কোনো কারণ হবে না এবং পরীক্ষায় 10টা প্রিপারেশন সলভ করে 5-এ পাস পাবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আবার দেখা হবে। থ্যাংক ইউ।